ভাই বোন প্রত্যেককে আমরা আন্তরিক জয়ন্ত শ্রদ্ধা জানাই। আজকে এইবারই যে অধিবেশন চলছে এটা একটা ডায়েরি প্রোগ্রাম, ফিক্সড ডেট, প্রায় 50 বছরের কাছাকাছি চলছে। আমি প্রায় 40 থেকে 45 বছর কন্টিনিউ প্রতি বছর এখানে আসি। আমার সোশ্যালিটি সুরেন্দা সহ তখন আমরা সাইকেলে আসছিলাম। তখন এই প্রশান্তর বাবা জীবিত ছিল। তো সবচেয়ে আমার কাছে এইবারই একটা মোস্ট ওয়ান্ডারফুল অফ মেমোরি, সেটা হচ্ছে সুরেন্দা যখন ঋত্বিকি পাঞ্জাব এসেছিলেন, প্রথম দীক্ষা দেয় এই প্রশান্তর বাবা, এবং তারপর থেকে এই ফুলবাড়ি এলাকা তাছাড়া বিভিন্ন জায়গায় যাওয়া আসা আছে। তার রিসেন্ট 5 দিন যাবৎ তিনি জলপাইগুড়ি টাচ হসপিটালে ভর্তি আছেন, খুব অসুস্থ। সুস্থ থাকলে এটি প্রতি বছরে এখানে আসেন। যাই হোক, আজকাল এই যে অধিবেশন চলছে এটা এইবারের একটা ভেরি গর্জিয়াস এমনই একটা ডায়েরি প্রোগ্রাম যার ট্র্যাডিশন কন্টিনিউভাবে চলছে। ঠাকুরের কাছে না আসলে এই যে একটা যে প্রথা অনেকের বাড়িতে আছে, সবসময় ডেট থাকে, তো এই প্রথাটাকে ঠাকুর এমনভাবে গুরুত্ব দিয়েছে যে কিপ আপ ইউর ট্রেডিশন ইন্ট্যাক্ট উইথ ডিউ রিভারেন্স, যে তোমার এই ঐতিহ্য ধারাটাকে পিতৃপুরুষের অধিকার হিসেবে সযত্নে ধরে রাখতে বলছে। তিনি আরও বলছেন যে ট্রেডিশন ইজ দ্য ইনহেরিটেড নর্মাল কালচারাল স্ট্রিম অফ লাইফ, যে ঐতিহ্য ধারাটা হচ্ছে মানুষের জীবনের একটা স্রোতধারা, একটা ঐতিহ্য। আজকে এরা কয় ভাই মিলে তার পিতৃদেবের এই ঐতিহ্য ধারাকে এত সযত্নে ধরে আছে। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যাতে তারা সারা জীবন এই ঐতিহ্য ধারাটাকে, এই দিনটাকে যেন তারা পালন করতে পারে, এবং তাদের যে জেনারেশন, ঠাকুরের একটা বাণী আছে, তার বাণীতে বলছে যে আগের গোড়া না থাকলে তোর পাশের গোড়া টিকবে না, প্রয়োজনের আগে প্রস্তুত না হলে সময় করতে পারবে না। তাই তার পিতৃপুরুষের, তার বাবার, তার যে এত বড় ঐকান্তিকভাবে যে করা ছিল, তিনি অনেকবার আমাদের বাড়িও গেছিল। আমার বাড়িতে একটা 6 নভেম্বর একটা সৎসঙ্গ হয়, 85 থেকে প্রতি বছরে যাইতো এই দাদা, এবং আরও এখানে অনেক যায়। তা এই যে তার যে কৃতিত্ব, সেই বিনোদদার তার ছেলেরা সপরিবারে যে ধরে আছে, আমি ঠাকুরের কাছে খুব আপ্লুতভাবে, খুব এক্সাল্টেডভাবে আজকে এখানে যে বসে সেই দিনগুলোকে ভাবছি। ফ্রম দ্য বিগিনিং, যেদিন থেকে আমি এই বাড়ি আসি, সাইকেলে আমরা সুরেন্দা ডবল ক্রিয়েতে আসতাম, আজকে সেই ট্রেডিশন চলছে। সেই দীপরূপ কবিতায় লর্ড টেনসন যে কথাটা বলছে, ফর ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো বাট আই গো অন ফরএভার, ঠিক তার যে স্রোত অবিরল চলছে, ঠিক এই বাড়ির এতদিনের যে একটা ঐতিহ্য ধারা স্রোতের মতো চলছে। যাই হোক, এই যে সৎসঙ্গ অধিবেশন, ঠাকুরের প্রতিষ্ঠিত এর নাম সৎসঙ্গ, সৎসঙ্গের মিনিং যেভাবে দিয়েছে, এবং আরো অনেক মহাপুরুষদের অনুষ্ঠান হয়, সৎসঙ্গ হয়, তারা তাদের মতো করে সেটা জানে এবং বুঝে এবং তারা করে। কিন্তু শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিতই সৎসঙ্গ, এটা কত বড় যে একটা ভাইটাল এবং কত বড় যে সিনসিয়ার, আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না। ওই দাদা একটা কথা বলছে, ঋত্বিকদা খুব সাইলেন্ট ভাবে যে পরিবেশটাকে ধরে রাখতে বলছে। ঠাকুর বলছে সৎসঙ্গ থাকাকালীন প্রত্যেকটা মানুষের পরিবেশ পরিস্থিতি এবং সময়ের প্রতি খুব সজাগ থাকতে বলছে। ভেরি অ্যালার্ট অ্যাবাউট টাইম, তিনি এই যে এত বড় হুঁশিয়ার করে দিয়েছেন। কাজেই আমাদের সীমিত সময়, আমি 1 ঘন্টা 53 মিনিট এখানে দাঁড়াইলে আমার অল্প একটু সময় আছে ওয়েটিং ফর। কালকের থেকে শিশির মণ্ডলের সাথে, তার সাথে আমার রাত্রে 11টায় বিষয়টা নিয়ে আলোচনা হলো যে আপনি দীক্ষা কতক্ষণ দেন, এখানে কিন্তু অ্যাটেন্ড থাকতে হবে, এবং আমার মেয়ের সাথে ওই কীর্তনটা উইথ ড্যান্সিং আপনাকে গাইতে হবে, কিন্তু হয়তো তার এখনো দীক্ষার পিরিয়ড চলছে। যাই হোক, আজকে এখানে যে দাদা মায়েরা এখানে উপস্থিত আছে, এবং এই যে দূর থেকে ঋত্বিক দাদারা আমরা একটা টিম নিয়ে আসছে, এই দাদার সাথে আরও কয়েকবার আমার এখানে এই ফুলবাড়িতে সাক্ষাৎ হয়েছিল, আমরা একসাথে সৎসঙ্গ করেছিলাম, এত ভালো লাগছে। তো এই যে সৎসঙ্গ যেটা বলতে যাচ্ছি,
আমরা সেই সৎসঙ্গের মিনিংটা জানবো। আপনারা সত্যি সবাই জানেন, কারণ সৎসঙ্গে বলছে জীবন তোপা সংস্থা। মানুষের যে জীবনে তপস্যার একটা প্রয়োজন আছে, তারই একটা সেন্টার, একটা অ্যাসোসিয়েশন। আবার বলছে সৎসঙ্গ হচ্ছে ডিভাইন ইউনিফাইং প্ল্যাটফর্ম, যে ভাগবত ঐক্য বিদায়নী মঞ্চ। এখানে এত একটা ডিসিপ্লিন আছে যেখানে কেউ স্মোকিং বা কোনো টর্চারিং, কোনো অন্য প্রসঙ্গে কারো মেন্টালিটির আছে এখানে কিন্তু এত অ্যাটাচমেন্ট থাকবে, এটা যে এত বড় একটা ডিসিপ্লিন। তাই আজকে আমরা সেই সৎসঙ্গে এখানে অধিষ্ঠিত আছি। আর অল্প একটু সময়, সেই সময়টুকু আমরা এখানে যাতে আমরা সঠিকভাবে শ্রদ্ধেয় ঋত্বিক দাদা যেটা বলে গেছেন ঠিক সেইভাবে আপনারা একটু বসে থাকবেন। আর বিশেষ আলোচনার মধ্যে যেটা চলছে, এই গত 5ই নভেম্বর আমাদের ধূপগুড়ি উৎসব হয়ে গেল। সেখানে আমাকে সেদিন শ্রদ্ধেয় প্রসাদ দেওয়ানি 7 মিনিট আলোচনা করতে দিয়েছেন, কিন্তু যেটা সাবজেক্ট ছিল যে বর্তমান পৃথিবীর বৃহত্তম এই যে পরিস্থিতিটা, এর কি বিধান বা কি উপায় আছে। ঠাকুর তার অনেক অগণিত বাণী দিয়েছেন। বর্তমানে আপনারা দেখুন যে শাসন ব্যবস্থার থেকে যা লক্ষ লক্ষ তার ডিফেন্স, যে কোনো পুলিশ থেকে, বিএসএফ থেকে, আর্মি থেকে বহু কিছু ডিপার্টমেন্ট আছে, বাট দেয়ার ইজ নো সেফটি অফ লাইফ। যেটা এখন পর্যন্ত যে ওই কলকাতার যে ঘটনাগুলো চলছে হসপিটালের, এবং এমন কোনো দিন বাদ নেই যে ধর্ষণ সাবজেক্ট বা পয়েন্ট বা মেটারটা যেদিন থেকে হয়েছে এখন পর্যন্ত এমন কোনো দিন নিউজে আপনারা দেখবেন যে বাদ নেই। সো হোয়ার ইজ অ্যাডমিনিস্ট্রেশন? তাহলে শাসন ব্যবস্থা কোথায়? কারণ ছোট্ট একটা বাড়িতে বলছে যে ল ক্যান নট সেভেন গ্যারান্টি অফ হিউম্যানিটি, বাট কম্পেনশন ফ্রিডম ক্যান বি সামথিং। যে আইন আদালত দিয়ে মানুষের জীবনের শান্তি রক্ষার কোনো উপায় নেই, কিন্তু যদি প্রত্যেকের মধ্যে একটা স্বাধীন ভালোবাসা প্রয়োগ করে দেওয়া যায়, কম্পেনশন ফ্রিডম ক্যান বি সামথিং, তাহলে আজকে সেই ভালোবাসার অভাব। আর শ্রী শ্রী ঠাকুর তাই বলছে, তিনি ভালোবাসার কাঙ্গাল। তিনি প্রত্যেকবারে বলেন যে তোমার দুয়ারে আছি গো দাঁড়িয়ে, ভিখারি গো আমি ভিখারি। হি ইজ এ বেগার ফর ম্যান, তিনি মানুষের ভিখারি। আর এই মানুষের জন্য আমি এবার যাইতে পারি নাই। যে উৎসবটা হয়ে গেল, হয়তো অনেকে গেছে, আমার মেয়েও গেছে। এবার যে উৎসবটা যারা যারা গেছে তারা নিশ্চয়ই জানে 12 লক্ষ নাকি কত লোক গ্যাদারিং হয়েছিল। দেয়ার ইজ নো এনি আর্মি, এনো পুলিশ। তাহলে আজকে তার যে প্রতিষ্ঠিত যে উৎসব সৎসঙ্গের যে কাঠামোটা, সেটা ভাবাই যায় না। তাই আজকে সেই দিন আসছে, আগামী দিনে আরো যে কি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার জন্য ঠাকুরের প্রতিষ্ঠিত 5টা বিধান, যেটা বাউল কবি বলেছিলেন যে গুরু তোমার পাঠশালাতে আমার অঙ্ক শেখা হলো না। ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 14 খণ্ডে আছে। সেখানে একজন ইংরেজের ভক্ত জিজ্ঞাসা করেছিল যে ঠাকুর, হোয়াট ইজ দ্য মিনিং অফ সদ্গুরু? তিনি সেই আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, the man who come above the region of complexes and convince the loss of being and becoming, he is সদ্গুরু। যে প্রবৃত্তি পরায়ণা উদ্ধস্ত যে লোক, এবং সেই লোক থেকে যিনি আসেন আর মানুষের বাঁচাবার বিধান দেন, তিনি সদ্গুরু। আফটার অল ইট ইজ মেবি করছেন আরো অনেক কিছু মহাপুরুষের যারা দীক্ষিত, সর্বানন্দ, নিগমানন্দ, রামকৃষ্ণ, তারা বলতে পারে তাহলে আপনাদের শ্রী শ্রী অনুকূল ঠাকুর কি সদ্গুরু? আমাদের গুরু কি সদ্গুরু না? ইট ইজ মেবি করছেন। সেখানেও তিনি ব্যাখ্যা দিলেন যে সদ্গুরুর মিনিংটা কি, ডেফিনেশনটা কি। তিনি সেখানে বলছেন, হু নোজ দ্য মেকানিজম অফ এক্সিস্টেন্স, হি সদ্গুরু। অর্থাৎ যিনি মানুষের অস্তিত্বের মর্কস করতে পারেন, তিনি সদ্গুরু। তাহলে এই যে এক্সিস্টেন্স, এই যে অস্তিত্ব, আজকে প্রত্যেকটা মানুষ এখানে আমরা হিউম্যান বডি নিয়ে এখানে বসে আছি, প্রত্যেকটা মানুষ আমরা এক কেন্দ্রিক হয়েছে, অ্যাটাচমেন্ট। কেউ বলছে দি কনসেন্ট্রিক, এই জন্য বলছে কেন্দ্রায়িত হতে বলছে। এবং তিনি আরো বলছে ট্রাই টু সার্চ মেনি ইন ওয়ান, যে একের মধ্যে তোমার বহুকে অনুসন্ধান করো। এক হচ্ছে আমার ঠাকুর, আর বহু হচ্ছে আমার অজানা। তাহলে আজকে
আপনাদের প্রত্যেকের বহু জানা আছে, যদিও না থাকে ওই বালকবির কথা মতো আমিও সেটা বলবো, যারা আমরা এই পাঠশালায় এসেছি, এই পাঠশালা হচ্ছে সেই সৎসঙ্গ। ডোন্ট থিঙ্ক ইট ইজ নট এ পাঠশালা, বাট বেটার দেন ইউনিভার্সিটি ইট ইজ মেবি সে। আমি অনেক জায়গায় এই প্রশ্নগুলো করি বা বলি। একবার দিনহাটায় আমার একটা সৎসঙ্গ হয়েছিল গোপালদার বাড়িতে, সেই ঋত্বিক গোপালদার বাড়িতে। একজন বড় ব্যাংকের ম্যানেজার, হি ক্যাম অনলি ফর কন্টেস্ট, তার অনেক প্রশ্ন, দীক্ষিত নয়। আমি আলোচনা করতে করতে এক জায়গায় বলে ফেললাম যে যতই প্রাজ্ঞ হোসনারি তুই কিংবা মহান বিদ্যাধর, সব পাওয়াটাই অর্থহীন তোর, না হলে চেতন জাতিশ্বর। ও রুখে দাঁড়ালো যে দাদা 1 মিনিট আরেকবার রিপিট করেন তো। বললাম যে আপনাদের ঠাকুর যদি এই বাড়িটা বলে যে একটা মানুষ যতই প্রাজ্ঞ হোসনারি কিংবা মহান বিদ্যাধর, মেবি ওয়ার্ল্ড ফেমাস একজন বিদ্যাধর, কিন্তু একজন জ্যোতিষী কি করে অর্থহীন হয়? ইট ইজ হাউ মেবি। আমি তাকে বললাম দাদা একটা মাইনেটি তাহলে শুনেন। রেডি ফর, ঠিক আছে। আমি দাদা জ্যোতিষী বলতে আপনি কি বুঝেন? আমি বললাম, উত্তর দিল কি যে জ্যোতিষী মানে যে মানুষের বর্তমান ভূত ভবিষ্যতের কথা বলতে পারে। আর বলতেছেন যে পূর্ব জন্মের কোথাও বলতে পারে যারা জ্যোতিষী। বলে হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু শোনেন জ্যোতিষীটা কি, আমাকে তাও কি বলছে। আমি বললাম যে জ্যোতিষী বলছে যে মেনি এ থিং স্পেশালি অফ অ্যাস্ট্রোলজি, যে একটা জ্যোতিষী তার অনেক ঐশ্বরিক গুণ ক্ষমতা আছে, এটা শিওর। মেনি এ থিং স্পেশালি অফ অ্যাস্ট্রোলজি ইজ এ ডেভিলস ডেন, সেটা একটা শয়তানের গুহা। কেন? ইফ ইট ডাজ নট গো টু লর্ড গুড অ্যান্ড গড, যে জ্যোতিষী এত কিছু জানে, মানুষের বর্তমান ভূত ভবিষ্যৎ পূর্বজন্মের কথা বলতে পারে, তাই মানুষগুলা দিন রাত অষ্টপ্রহর বিভিন্নভাবে হরি ভগবানের কীর্তন করতেছে, তাহলে সেটা জ্যোতিষীটা বলে দিতে পারে না যে ওইখানে তোমাদের হরি ভগবান আছে, যাও। যারা এতখানি ঐশ্বরিক ক্ষমতা আছে, একদম যাত্রার মতো ক্লাব করে গেল, ভদ্রলোক বসে পড়ল। তাহলে এই যে চেতন যে শব্দটা, যেটাকে বলে চেতনা, এই বালকবির কথা মতো আমি এইখানে আসি বলছি যে মানুষের চেতনা শব্দটার অর্থ হয়তো আপনারা সত্যি জানেন, কিন্তু কোথাও প্রসঙ্গে বলতে হচ্ছে। ঠাকুর সম্বিতি গ্রন্থে বলা আছে যে জীবনের সাক্ষী চেতনা, চেতনার সাক্ষী সক্রিয়তা। যার চেতন যতখানি সক্রিয় সুন্দর, সে ততখানি জীবন্ত, আদারওয়াইজ স্লিপিং অর ডেড। তাহলে মানুষের যে চেতনা কি জিনিস, এবং দীক্ষার আরেক নামও কিন্তু চেতনা। তাহলে যারা আমরা ঠাকুরকে ধরেছি, যারা আমরা দীক্ষা নিয়েছি, তাহলে প্রত্যেকটা মানুষের যে চেতনা সম্বন্ধে যে কতখানি তার কনসাস হতে হয়, সেটা এই পাঠশালায় আসলে জানা যাবে। তাই এই পাঠশালায় যারা আমরা আসছি, ওই তার বালকবির আবার কোথায় যাচ্ছি, এই পাঠশালার 5টা অঙ্ক, যজন যাজন ইষ্টভীতি সস্তানি সদাচার, এই 5টা অঙ্কর ভিতর দিয়ে মানুষের জীবনের এখানে কারখানা ঠাকুর খুলে দিয়েছে, যে একটা মানুষ কিভাবে সঠিক মানুষ তৈরি হয়, তার জন্য এটাকে বলা হয় ম্যান মেকিং এবং ম্যারেজ রিফরমেশন। তাহলে এই যে ম্যারেজ রিফরমেশনটা, যেটা বর্তমানে আধুনিক যুগে যেভাবে চলছে, যেখানে কম বয়সের ছেলেমেয়েরা মোবাইলে কন্ট্যাক্টের মধ্যে যেগুলো হচ্ছে, দেয়ার ইজ নো প্রভিনিয়েন্স, দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন, কোনো বাদ বিচার নেই, কোনো কাস্টের কোনো কিছু নেই। তাহলে এই যে অবৈধ বিবাহ যেটা হচ্ছে, যার ফলে অবৈধ সন্তান মেবি ইজিলি কাম, আসবেই অবৈধ সন্তান, যার ফলে এই যে এখন যে অঘটনগুলো হচ্ছে, যেটা আমরা রোজ দেখতে পাচ্ছি খবরের কাগজে, ধর্ষণ থেকে আরো কিডন্যাপ থেকে আরো অনেক কিছু হচ্ছে। কারণ ছোট্ট একটা বাণীতে বলছে যে জনমবিধির ব্যতিক্রমে যায় দেশটি ছাড়ে খাড়ে, 100 রকম ধরেও কষ্ট কিন্তু ঠেকানো পারে। তাহলে যে সন্তানের জন্ম, এর যে বিধান, শ্রী ঠাকুর আজ প্রায় 136-37 বছর হয়ে গেল, তার বিধানগুলো দিয়ে গেছেন যে সন্তানকে কিভাবে জন্ম দিতে হয়, তার শিক্ষা কোথায়। এখন তো ঘরে ঘরে প্রচুর ছেলে মেয়ে, অনেক বৌমারা MA পাস করে অনেক এডুকেটেড হয়ে আছে, কত তারা আফটার অল তারা ভেরি অ্যাভয়েড করে চলে, যে এই যে দীক্ষা নিলে প্রার্থনা করতে হয়, ইষ্টভীতি করতে হয়, ভেরি বার্ডেন।
তারা জানে না। এই যে নারী নীতি গ্রন্থ দাদা বললো 180টা বাণী আছে। এই 180টা বাণী যদি একটা এডুকেটেড সে নারী যদি একটু ফলো করে যায়, তাহলে সে জানতে পারবে যে নারী শব্দের অর্থটা কি। আজকে একটা মেয়ে বা একটা নারী বিয়ের পরে যখন একটা সন্তানের মা হতে যাচ্ছে, গোয়িং টু মাদার অফ চাইল্ড, সে হয়তো হাইলি এডুকেটেড। সে কি বলতে পারবে যে আমি একটা বিবেকানন্দের মতো সন্তান গর্ভধারণ করবো, দীনবন্ধু চিত্তরঞ্জনের মতো? এই যে আদর্শ সন্তান কি করে যে জন্মগ্রহণ বা গর্ভে ধারণ করতে হয়, হোয়াট ইজ দ্য এডুকেশন? ঠাকুর বলছে টু বেয়ার এ চাইল্ড মিনস বেয়ার দ্য হাজবেন্ড। যে গর্ভে সন্তান ধারণ করা মানে স্বামীকে বহন করে আনা। দেখা যাচ্ছে যে একজন পরিবারে যে তার স্বামী ওটা বড় হায়ার র্যাঙ্কে চাকরি করে, তার স্ত্রীও করে, সো তারা ভাবছে উই আর ইকুয়াল। ও যা বেতন পাই আমিও তো পাই, ও যা র্যাঙ্ক আমারও সেই র্যাঙ্ক, সো ইট ইজ ইকুয়াল। তাহলে সেখানে যে একটা অ্যাডজাস্টমেন্ট বা একটা রিলেশন আপনারা বুঝিয়ে রাখবেন। তাহলে সেখানে সে কি করে একটা আদর্শ সন্তানের মা হতে পারে যদি প্রশ্ন করা যায়, হাউ ক্যান এ ওয়াইফ বেয়ার এ চেস্ট বিগেট অফ হার হাজবেন্ড? যে একজন স্ত্রী তার গর্ভে কি করে আদর্শ সন্তান ধারণ করতে পারে? ওই যে নারীর একটা বৈশিষ্ট্য আছে, নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সংরক্ষণ, প্রেরণা আর শত্রুজনক। এই 8টা বৈশিষ্ট্য নারী নীতির গ্রন্থে যেটা আছে, আপনারা যদি যে মায়েরা যদি দীক্ষা নেওয়া থাকে, তারা যদি রেগুলার স্টাডি করে থাকে, তারপরে ওখানে আরো আছে বিশেষ করে নারীর সাজসজ্জা যে আছে, এই যে পোশাকের যে বিকৃতি চলছে, ইট ইজ আউট অফ ডিসক্রাইব, বর্ণনা করা খুব মুশকিল। এখনকার বিয়ের পরে অনেক মায়েদের দেখা যাচ্ছে যে লাল পাড়ি শাড়ি, হাতে ঢাকা সিঁদুর, একদম যেন গোয়িং টু ডাউন। এই যে ড্রেসের যে কি একটা ক্রিটিসাইজ ড্রেস চলছে, ঠাকুর এক জায়গায় বলছে অ্যান্টি কালচারাল ফ্যাশন এক্সপ্রেসিং ডিভিটিস ড্রাইভ অফ মাইন্ড ইজ এ কাইন্ড অফ প্যাথোজ ইন দ্য কোর অফ দ্য কান্ট্রি। ঠাকুর আজ 137 বছর আগে এই বাড়িটা বলে গেছেন যে বিকৃতি পোশাক, অ্যান্টি কালচারাল ফ্যাশন, এই বিকৃতি পোশাক মানুষের বৈশিষ্ট্যকে ধূলিসাৎ করে দিচ্ছে। এবং পোশাকের ভিতর দিয়ে মেন্টালিটি হবেই, মেন্টালিটির ভিতর দিয়ে when she is going to mother, যখন সে একটা সন্তান গর্ভধারণ করছে, তার 10টা মাস, 10টা পিরিয়ড, 10টা যুগ ঠাকুর পাতি করে বলে দিয়েছে। যেদিন তার গর্ভে সন্তান আসলো, সেই দিন আমাকে এক বৌমা বলল যে কাকু আমার তো 3 মাস প্রেগনেন্সি হলো, আমি কি বাচ্চাটার জন্য স্মৃতি করতে পারি? হোয়ার ইজ দ্য এডুকেশন? আমাকে জিজ্ঞাসা করুন, কারণ একদিন আলোচনায় শুনেছিল। তাহলে এই যে প্রশ্নটা, এই যে তোকটা, যে মা একটা গর্ভধারণ করলো সন্তানের, মা যদি কন্টিনিউ স্মৃতি করে, দোবেলা প্রার্থনা করে, স্বামী সেবা শুশ্রূষা, যেগুলো অ্যাকর্ডিং টু রুল অফ সৎসঙ্গ, তাহলে বাচ্চাটার জন্য সেই মাটা যদি স্মৃতি করে বিফোর ডেলিভারি, তাহলে কি রেজাল্টটা কি হবে আপনারা বুঝে নেন। এই পাঠশালায় সেটা হবে। আমরা অনেক সময় ছোট বাচ্চাদের সৎসঙ্গে আনি না, যে এইটুকু বাচ্চা কি বুঝবে। সেই বাচ্চাগুলো এখানে যদি আসে শোনে, যেটা বাড়িতে কালচার হয় না, যে পিতার শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই যে পিতাকে শ্রদ্ধা করা মায়ের টান, ওইটুকু বেবি ছেলেটা শুনলো যে পিতাকে শ্রদ্ধা করতে হয়, মায়ের প্রতি টান, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে কৃতিতর। এরা স্কুলে গিয়ে এই কথাগুলো শুনতে পারবে না, এই পাঠশালায় পাবে। তাহলে আজকে যে মা, আজকে যে বাচ্চাগুলা কি করে আগামী দিনে, একটা কথা আছে, দি সোল অফ এ বেবি আর দ্য ড্রিম অফ টুমরো। একটা কথা আছে যে একটা বাচ্চার একটা সোল, দি সোল অফ এ বেবি আর দ্য ড্রিম অফ টুমরো, আগামী দিনের স্বপ্ন, ওই সত্তাটা। আর শ্রী ঠাকুর বলছে যে বায়োলজি ইজ দ্য বায়োগ্রাফি অফ হিউম্যানিটি। তাহলে আমরা ভাবি যে একটা বাচ্চা সত্তা একটা জন্মগ্রহণ করলো, এটা আমাদের মতো করে লালন পালন করলেই নেব, 5 বছরের নার্সারিতে পাঠাচ্ছি বা আরো ভালো ভালো স্কুলে পাঠাচ্ছি। তখন কি বলছে যে বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সঠিক নিলে শিষ্ট স্বভাব হয় না। তাহলে এই যে বাড়ির শিক্ষাটা, তখন এটাকে আগে
খুব গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা বাড়ি যাতে ইউনিভার্সিটির মতো হওয়া উচিত, বাবা মারা যেন সেইরকম শিক্ষিত হয়ে থাকে, তারা সেইভাবে যেন শিক্ষাদান করতে পারে। ছোট্ট ছোট্ট বাড়িতে বললো যে আধকতার সময় হতে করে করিয়ে যা শিখাবে সেটি হবে মুখ্যম ছেলের হিসেবে তার নয় প্রস্তাবে। এই যে ছোট ছোট বাচ্চাদের টু ফর্ম হ্যাবিটস টু অ্যাচিভ কিপিং কনসিস্টেন্সি উইথ অ্যাফেয়ার্স ইজ দ্য বোর্ড অফ অল ট্রেনিং। সব বলে দিল যে ছোট থেকে বাচ্চাগুলোকে অভ্যাসগুলা গেঁথে দিতে বলছে, টু ফর্ম হ্যাবিটস, যাতে ওই অভ্যাসগুলো তারা ধরে রাখতে পারে। কিপিং কনসিস্টেন্সি উইথ অ্যাফেয়ার্স, তাদের যে কোনো কর্মক্ষেত্রে দাঁড়াবে। আজকে যে বাচ্চাটা দাঁড়িয়ে পেঁচাপ করতেছে, মা যদি বলে বাবা এই দাঁড়িয়ে পেঁচাপ করা যায় না, খুব খারাপ দেখা যায়। ওই চার পায়া গরু জীব তারা দাঁড়িয়ে পেঁচাপ করে, তোমরা আমরা তো মানুষ বসে পেঁচাপ করতে পারি। অ্যাট দ্য পিরিয়ড অফ বেবি পিরিয়ড, সেই ছোটবেলার থেকে ঠাকুর যে বাণীটা বলছে আধকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি। আমাকে একজন ইংলিশ টিউটর প্রশ্ন করবো যে কাকু আমরা তো বেল করা চোঙা প্যান্ট পরি, কীভাবে বসে পেঁচাপ করবো? মেবি করছে, কিন্তু যদি ছোটবেলার থেকে তার বাবা মা ওই অভ্যাসগুলো শিখাইতো, মেবি ইজি। একটা ঠাকুরের বাড়ি আছে না, ইট ইজ ইজি টু ডাই ফর গড বাট ডিফিকাল্ট টু লিভ ফর হিম। ঈশ্বরের নিয়মগুলোকে ইজি টু ডাই ফর গড, অভ্যাসগুলোকে নিয়মগুলোকে আমি মেরে ফেলতে পারি, মানে আমি অমান্য করতে পারি, বাট ডিফিকাল্ট টু লিভ ফর হিম, তার বিধানকে মেনে নিয়ে বেঁচে বাড়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন। আজকে সেই যুগ আসছে, এখনকার শিক্ষার যে যুগ, এখনকার যে পিরিয়ড যে চলছে, আমরা বিশেষ করে বেশি করে গুরুত্ব দিচ্ছি শিক্ষার উপরে। কিন্তু আপনারা ভাবতে পারেন যে কীরকম শিক্ষা হচ্ছে। আজকে একটা ছেলে যদি বাইরে একটা বড় ডিগ্রি নিয়ে বাইরে থেকে আসলো, এফআরসিএসকে ডক্টরেট করে আসলো, যদি বলা যায় তোর জেঠুকে একটু প্রণাম কর, সে অবাক হবে, হাউ টু ডু, যে প্রণাম আবার এটা কি করে দেয়? কাজে ছোটবেলাতে এই পিকচার, এই এনভায়রনমেন্ট তার বাড়িতে কোনোদিন দেখেনি। তখন সেটাই বলছে প্রার্থনা। যখনই আমরা সবাই মিলে সবারই মিলে বাচ্চা কাছে নিয়ে প্রার্থনায় বসবো, দেখবেন এই ছোট বাচ্চাটা দেখলো যে মা ঠাকুরকে প্রণাম করলো, আবার বাবাকে প্রণাম করলো, ঠাকুরদাকে প্রণাম করলো। এই যে প্রণাম যে একটা সিন, তার মাথায় ছাপ পড়ে গেল। আর যদি জীবনে এটা দেখে না, তাহলে যে ফলস ইমপ্রেশন ইজ মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স। তাহলে যে এফআরসিএস বিদেশে ডিগ্রি নিয়ে আসলো, ফলস ইমপ্রেশন টু মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স, যে অজ্ঞতাতে আরো ভয়। আর এই যে আমাদের টিলা ঠাকুর শিখাই দিয়েছে ছোটবেলাতে, যে প্রার্থনার পরে ভক্তির যে চাষটা, দেয়ার ইজ নো এনি রুল, একমাত্র ঠাকুর যারা সৃষ্টি করে দিয়েছে দুবেলা প্রার্থনার ভিতরে যে ভক্তির যে চাষটা, এখান থেকে গ্রোথ হয়, এটা বিগিনিংটা। তাই আমি অনুরোধ করবো দাদা ভাইদের যে আপনারা যেদিন থেকে দীক্ষা নিয়েছেন, যেদিন থেকে এই কাজ চলে যাচ্ছে, দাদা টাইম দেখে যাবেন, কাজ চলে যাচ্ছে, আপনারা কিন্তু মনে করতেছেন যে না দিন ভালোই যাচ্ছে, আমার ছেলে বাইরে পড়াশোনা করতেছে। এই ছোটবেলার অভ্যাসগুলা যখন বাচ্চাগুলোকে আমরা স্কুলে পাঠাচ্ছেন, মা বাবা কি করছে, বাচ্চাটাকে গাড়িতে দিল, টাটা শিখাচ্ছি, দ্যাট ইজ এ ট্রেনিং ফার্স্ট পার্ট। কিন্তু আমরা যারা সৎসঙ্গে যদি বাচ্চাটাকে সেই বাবা জয়গুরু দেয়, ওই বাচ্চাটা টাটার অর্থ জানে না, জয়গুরু অর্থ জানে না। বাট টিচিং যদি আমরা ছোটবেলার থেকে শিখাই জয়গুরু দেওয়াটা, তাহলে এটা কি ভুল হবে? এই যে আমার মেজো ভাস্তার মেয়েটা যখন মাউন্ট কার্মেলে যাচ্ছে, যখন গাড়ি এসে গেল, খুঁজতেছে যে ছোট ঠাকুরদা কোথায়, ও জয়গুরু না দিলে গাড়িতে উঠে না। আমি একদিন লেটে উঠছি, আমার ঘরে কোপাটে বাড়ি দিয়ে ডাক দিয়ে উঠাইলো, আর 7টায় যদি গাড়িটা আসে সকালে 7:30, জয়গুরু দিয়ে তারপরে গাড়ি তুলছে। হাউ ইট ওয়ে, ওই যে আধকতার সময় হতে ঘরে করিয়ে যা শিখাবে। তাহলে আজকে টাটা আমরা শিখাচ্ছি বাচ্চাদের, কেন জয়গুরুটা শিখাতে পারি না? ভেরি ডিফিকাল্ট। তাই ঠাকুর একটা বাণীতে বলছে যে এভরি ম্যান শুড বি ভেরি কনসিডার্ড অ্যাবাউট হিজ এনভায়রনমেন্ট, যে প্রত্যেকটা মানুষ তার বাড়ির পরিবেশের উপর খুব বিবেচক থাকা উচিত। বাড়ির যে পরিবেশটা কি, যার জন্য ওই বাণীটা বলছি যে বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সঠিক হলে শিষ্ট স্বভাব হয় না। এই যে আমাদের মিনুদি মাইনাবরি মারা গেছে, একদিন আমার ওখানে একটা আলোচনা করেছিল, ও যখন নার্সারিতে স্কুল যায়, একটা ছোট্ট ছেলে খুব মারপিট করে, কাউকে মানে না, কারো কলম চুরি করে, গাড়িটা চুরি করতে করতে একদিন শাসন করলো, কন্ট্রোল করতে পারো না, বাচ্চাটার সহ মা বাবার বাড়ি গেল,
গিয়া বললো ম্যাডামের সামনে বলতেছে, মিনুর সামনে বলতেছে, ম্যাডাম আমার বাবা না রোজ মায়ের চুলি ধরে খুব মারপিট করে। কি বলছে ঠাকুর? স্বামী স্ত্রীতে ঝগড়া করলে ছেলে পুলে দেখে, গোলাইটি সদর দ্বারে বাচ্চাগুলো রাখে, তারা জেরক্স কপি করে নিচ্ছে। আর ওই বাচ্চা কি করে স্কুলে ডিসিপ্লিন নিয়ে চলবে? শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত এই পাঠশালা, আমি অনুরোধ করবো দাদা মায়েদের, বাচ্চাদের ছোট থেকে যদি আমরা কন্ট্রোল করতে না পারেন, সঠিক অ্যাটাচ করতে না পারেন, ওই এফআরসিএস থাক, যত বড় বাইরের ডিগ্রি থাক, তার গোল্ড মেডালিস্ট, তার সোনার অলংকার, তার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আদর্শ শিক্ষা কোথায়? আদর্শ জীবনটা কোথায়? এটা ছোট্ট একটা বাড়িতে বলছে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতেই যদি না পারো তুমি, জীবনটা যে হবে তোমার ভালো মন্দের জংলাভ হবে। এই জন্য আমরা যখন জাদু করতে যাই অনেকে দীক্ষা নিতে চায় না, ওটা একটা বার্ডেন মনে করে। তাই ঠাকুরের বাড়িটা বলছি কোনটা ভালো কোনটা মন্দ বুঝতেই যদি না পারো তুমি, তাহলে দীক্ষাটা নেওয়া ভালো না মন্দ সেটা যদি আমরা বুঝি। আমি শিশিরদার জন্য এতক্ষণ ওয়েট করলাম, আর দেরি করা যাবে না, অল্প একটু সময় আছে। তাই আমি শ্রদ্ধেয় দাদা আজকাল যিনি এসপিআর আমাদের এই পৌরোহিত্য করছেন, এই খবরে আসতেছে, আমি সেই দাদাকে অনুরোধ করব, কত দূর? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর প্রসঙ্গ বাড়াবো না, কারণ আমি নিজেই প্রথমে বলেছিলাম সময়ের প্রতি সজাগ থাকতে। আমি এতক্ষণ থেকে কিন্তু শিশুদের জন্য অপেক্ষা করতেছি, বারবার টাইমটাকে ফলো করছি। যাই হোক, আমি আবার আপনাদের প্রতিপক্ষের আন্তরিক জয় শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। বললেই সত্য।